আসসালামু আলাইকুম। সবার জন্য পবিত্র রমজানের মোবারকবাদ। প্রিয় দর্শক, তাৎপর্যপূর্ণ এই মাসে আজও আমরা জেনেছি আমাদের বেশ কিছু প্রিয়জনের চলে যাবার সংবাদ। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে আরও ৭ জনের প্রাণহানি হয়েছে। এখন সব মিলিয়ে দেশে মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫,৯১৩ জন। এই যখন বর্তমান পরিস্থিতি, তখন রমজানকে ঘিরে এবং স্বাভাবিকভাবেই আমাদের অনেক জিজ্ঞাসা রয়েছে, প্রশ্ন রয়েছে। আপনাদের সেই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আরটিভির প্রয়াস করোনা হেল্পলাইন। আমরা জানতে এবং জানাতে চাই নিরাপদ সামাজিক এবং শারীরিক দূরত্বের সম্ভাব্য সতর্কতা। সেই ভাবনা থেকেই আমাদের সঙ্গে পরামর্শক হিসেবে আজকে থাকছেন দেশের অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। এই পর্যায়ে আজ আমাদের সঙ্গে রয়েছেন বারডেম জেনারেল হাসপাতালের বিশিষ্ট মেডিসিন এবং এন্ডোক্রাইনোলজিস্ট অধ্যাপক ডাক্তার ফারুক পাঠান স্যার। সেই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাজধানীর উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালের আইসিইউ কনসালটেন্ট ডাক্তার আশরাফুজ্জামান। আপনাদের দুজনকে আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করতে চাই। ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। জি, আপনাদেরকেও ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। আমরা আলোচনা শুরু করবার পূর্বে আমাদের দর্শকদের সাথে একটু আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, আরটিভি করোনা হেল্পলাইনে আপনারা আমাদের সঙ্গে ফেসবুকে সরাসরি যুক্ত হতে ভিজিট করুন www.facebook.com/rtv অনলাইনে, এবং অনুষ্ঠান চলাকালে সরাসরি ফোন করতে পারেন 09611887788 এই নম্বরে, অথবা ফেসবুক ইনবক্সে আপনাদের প্রশ্ন বা জিজ্ঞাসা আমাদের ভিডিও বার্তা হিসেবে পাঠাতে পারেন। আমরা আপনাদের সেই প্রশ্নগুলোকে টেলিভিশনে সরাসরি তুলে ধরব, জানাবো সমাধান। আমরা আলোচনা শুরু করছি। প্রথমেই অধ্যাপক ডাক্তার ফারুক পাঠান স্যার, আপনার সাথে কথা বলতে চাই। আপনি বর্তমান যে অবস্থা আমরা প্রত্যেকেই জানি, আজকেও নতুন করে 497 জন শনাক্ত হয়েছেন এবং 7 জন মৃত্যুবরণ করেছেন, এবং গত কয়েকদিনের যে ট্রেন্ড আমরা পরিলক্ষিত করছি, আপনি এই বিষয়ে, আপনি একজন সিনিয়র চিকিৎসক, প্রথমে কিছু সংক্ষিপ্ত মন্তব্য করবেন। ধন্যবাদ আপনাকে। যে বর্তমান আমরা প্রায় নিয়ারলি ফেব্রুয়ারি মাস থেকে আমরা করোনা রোগী আক্রান্ত রোগী আমরা শনাক্ত করতে পেরেছি। ধীরে ধীরে সংখ্যা বাড়ছে। সংখ্যা বাড়ার একটাই কারণ হলো যে আমরা বেশি বেশি পরীক্ষার্থী যাচ্ছি। যত বেশি পরীক্ষাতে যাব, তত বেশি আমরা করোনা আক্রান্ত রোগী শনাক্ত করতে পারবো। এখন যেটা ইম্পর্টেন্ট হলো, যেটা আপনি বলেছেন, যেটা প্রায় নিয়ারলি 152 বা 53 জন আমরা আক্রান্ত করোনা রোগী মৃত্যুবরণ করেছেন। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এই রমজান মাসে। আর যেটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে এখানে যত আমরা বেশি শনাক্ত করতে পারবো, ততই আমরা আরো বেশি ব্যবস্থাপনা আরো বেশি জোরদার করতে পারবো। জি, অবশ্যই আমার মত হলো যে যত বেশি আমরা টেস্ট সারা বাংলাদেশে করার একটা আমরা যদি ব্যবস্থা করতে পারি, তো বেশি বেশি রোগী শনাক্ত করা এবং তাকে বেশি বেশি আমরা আইসোলেশন দিক পাঠানোর জন্য হলো যে প্রায় নিয়ারলি 80% রোগী বাসায় থেকে এই চিকিৎসা করতে পারে। অনলি 20% ক্ষেত্রে হয়তো হসপিটাল লাগে, এবং 10 to 15% ক্ষেত্রে হয়তো আইসিইউ প্রয়োজন পড়তে পারে, এবং সব আইসিইউতে কিন্তু ভেন্টিলেটর প্রয়োজন পড়ে না। এতই যদি আমরা চিন্তা করি, সেটা যে এমনিতে একটা বিরাট বিশেষ সমস্যা যেটা হলো যে সবাই কিন্তু সিমটমস নিয়ে কিন্তু ঘোরাফেরা করছেন না। বেশিরভাগ লোকই সিমটমসলেস, এবং এরাই কিন্তু মারাত্মকভাবে আমাদের কিন্তু ছড়াচ্ছে সবার দিকে। এতই আমার বলাটা উদ্দেশ্য হলো, এটা সিমটমলেস থাকুক না থাকুক, বর্তমানে যদি কমিউনিটি স্প্রেড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে প্রত্যেক মানুষকেই কিন্তু, ইভেন পরিবারের সদস্যকে কিন্তু আমাকে চিন্তা করতে হবে, উনি হয়তো আক্রান্ত হতে পারেন, সাসপেক্ট হতে পারেন। এতে ডিস্টেন্স মেনটেন করা, যেটা গভর্নমেন্ট থেকে বলা হয়েছে, আমাদের ডিজি হেলথ থেকে বলা হয়েছে, WHO থেকে বলা হয়েছে যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, প্রবলি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করাটা বেস্ট হবে। কারণ আমাদের যে মাস্ক দরকার, সেই মাস্ক কিন্তু আমরা পাচ্ছি না বর্তমানে। যে মাস্কের মাধ্যমে আমরা করোনা আমাদের নিঃশ্বাসের সাথে যাবে, সেটা কিন্তু আমাদের সেই ধরনের মাস্ক কিন্তু বাংলাদেশে নেই, এবং অনেক দেশে সেটা নেই। তবে সোশ্যাল ডিস্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট মনে করি। লকডাউনটা আমি আরো কিছু জোরদার করার চিন্তা করছি, মনে করি যেসব জায়গাতে লোক সমাগম হচ্ছে সেই জায়গাতে আরো বেশি জোরদার করা। সেখানে জরিমানা একটা প্রসেস করেছেন আপনারা কিন্তু গভর্নমেন্ট থেকে, সেই জন্য যদি আরো একটু বেশি জোরালো করা যায় তে হবে। আর আপনি কিছু কিছু প্রসেস আরো বেশি জোরালো করবার জন্য অনুরোধ করছেন এবং আরো বেশি টেস্ট করবার জন্য আপনি বলছেন, সেই বিষয়ে আমরা আবারও আপনার সাথে কথা বলবো। তার আগে ডাক্তার আশরাফুজ্জামান, আপনার সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আমাদের প্রফেসর ফারুক পাঠান স্যারও কিছুক্ষণ আগে বলেছেন, এবং আমরা সকলেই জানি যে খুব অল্প সংখ্যক মানুষের যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের আইসিইউ প্রয়োজন হয়। আপনি একটু আমাদেরকে বলবেন কি কখন আসলে আইসিইউতে নেবার প্রয়োজনটি পড়ে? আসলে যতগুলো পেশেন্ট করোনা আক্রান্ত হয়, সাধারণত অন্যান্য দেশ বিশ্বের সাথে যদি আমরা হিসাব করে দেখি, আনুমানিক 10% পরিমাণ রোগীদের ক্ষেত্রে আইসিইউ সাপোর্ট প্রয়োজন হয়ে থাকে।
তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা তাদেরকে আইসিইউ সাপোর্ট দিয়ে থাকি, কিন্তু আমরা কুইকপুর হসপিটালে যারা আছে আমরা দেখছি বিশেষ করে যেসব পেশেন্টের স্বাভাবিক পরিমাণ যে অক্সিজেন দিয়ে যদি আমরা যদি তার অক্সিজেন লেভেলটা ভালো মেনটেন করতে যদি না পারি, শ্বাস প্রশ্বাসের গতি যদি স্বাভাবিক তুলনায় যদি অনেক বেশি থাকে, তার পাশাপাশি যদি আনুষঙ্গিক কিছু সমস্যা যদি থেকে থাকে, হার্টের সমস্যা কিংবা কিডনি সমস্যা, লিভারের সমস্যা, এই ধরনের রিস্ক ফ্যাক্টর থাকে, তারপর অক্সিজেনের চাহিদা যদি অনেক বেশি হয় কিংবা পেশেন্ট যদি কোনো কারণে প্রেশারটা ভালো মেনটেন করতে না পারে, পেশেন্ট যদি ফল করে যায়, এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা সাধারণত আইসিইউতে আমরা সাপোর্ট দিয়ে থাকি। জি, আপনার কাছে আমরা এই জি বলুন। আইসিইউতে আমাদের ক্ষেত্রে যে ওয়ার্ড কিংবা কেবিনে যেসব রোগীগুলো থাকে তাদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড সবসময় ভালো মনিটরিংটা দরকার। এই ধরনের ক্রিটিক্যাল রোগীদের ক্ষেত্রে সেই মনিটরিংটা আমরা আইসিইউতে ভালো দিতে পারি। এ কারণে আমাদের আইসিইউতে যেসব পেশেন্ট আসে তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের যে সবার মধ্যে যে তোমার একটা ধারণা যে আইসিইউতে আসলেই যে লাইফ সাপোর্ট মেশিন লাগবে, ব্যাপারটা কিন্তু তা না। আইসিইউতে যদি 10 জন রোগী ভর্তি হয়, এর মধ্যে 2 থেকে 3 জনের লাইফ সাপোর্ট মেশিন লাগে, বাকি পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের লাইফ সাপোর্ট মেশিন দিতে হয় না। জি, আপনার কাছে প্রাথমিক গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমরা পেয়েছি, পরে আবারও আসছি আপনার সাথে আমরা আলোচনায়। আমাদের কাছে অনেক দর্শক ফেসবুকে কমেন্ট করেছেন, তাদের সেই কমেন্টের বা প্রশ্নের উত্তর আমরা কিছু দিতে চাই। নাহিদা আক্তার তিনি জানিয়েছেন, আমরা যারা উপজেলাগুলোতে বাস করি এবং লকডাউন অবস্থায় আছি, করোনায় যদি আক্রান্ত হই তাহলে চিকিৎসা পাবো কিভাবে? অধ্যাপক ডক্টর ফারুক পাঠান, আপনি সংক্ষেপে একটু গাইডলাইনটা দেবেন, আসলে চিকিৎসা উপজেলা থেকে মানুষ কিভাবে পেতে পারবেন? যারা ডায়াবেটিস রোগী না, ডায়াবেটিস রোগী নয়, ডায়াবেটিসের সাথে এখানে বলেননি, আসলে করোনায় আক্রান্ত পেশেন্টদের ক্ষেত্রে বলেছেন যে উপজেলায় যারা রয়েছেন তারা কোথায় যাবেন চিকিৎসার জন্য, এই বিষয়টি উনি জানতে চেয়েছেন, আপনি জাস্ট গাইডলাইনটি বলবেন। এটা হলো উপজেলা লেভেলে তোমাদের আমাদের উপজেলা স্বাস্থ্য হাসপাতাল আছে, তারপরে আপনার কমপ্লেক্স আছে, সেখানে আমাদের ডিজিটাল ডাক্তারও আছেন, তারা অবশ্যই প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, ট্রিটমেন্ট করতে পারবো যারা আক্রান্ত হয়েছেন। আমি যেটা বলছি আগেও প্রায় 80% যেটা আমরা বাসা থেকে করতে পারি। যদি মাইল্ড হয়, যা সর্দি কাশি মতো ফ্লু লাইক সিমটম যদি হয় সামান্যতম, সেক্ষেত্রে সিম্পল প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন আমরা খেয়ে, গরম পানি খাওয়া, গরম পানি ভাপ টানা, এগুলি দিয়ে আমরা মোটামুটি আমরা চেক করতে পারি। আর যারা মডারেট টাইপ অফ ভুগছেন বা মনে হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে, নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে হয়তো আমরা অ্যান্টিবায়োটিক আমরা চিন্তা করতে পারি। অথবা গলা ব্যথা আছে, ঠান্ডা সর্দি আছে, কিন্তু সারছে না 2-3 দিন যাওয়ার পরও, সেখানে আমরা একটা সিম্পল একটা অ্যান্টিবায়োটিক দিয়েও আমরা সেটা কভার দিতে পারি। আর যেখানে মনে হচ্ছে, যেটা ডক্টর আশরাফ বললেন যে শ্বাসকষ্ট মনে হচ্ছে, সিভিয়ারিটি মনে হচ্ছে, অত ঘন ঘন কাশতেছেন, শ্বাসকষ্ট শুরু হয়েছে, জ্বর অনেক বেশি ছাড়ছে না, সেক্ষেত্রে হয়তো হসপিটালে যাওয়ার চিন্তা করতে আপনি পারেন। সেটা আপনার ডিগ্রিজেশন যে হসপিটালগুলি আছে, উপজেলা কমপ্লেক্স আছে, সেখানে গিয়ে ডাক্তারের পরামর্শ করেন, অথবা ডাক্তার হ্যাঁ এই রোগীটাকে আমাদের করোনা ডিজিটাল হসপিটালে পাঠাইতে হবে, তখন উনি হয়তো করোনা ডিজিটাল হসপিটাল উনি পাঠাইতে পারেন সেখানে। এবং অবশ্যই আমরা এই কথাটুকু বলতে পারি, প্রথমেই যিনি উপজেলায় রয়েছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবশ্যই সরকারি যে হাসপাতাল আছে সেখানে প্রথমে যোগাযোগ করবেন, এবং অ্যাডজেসেন্ট বা কাছাকাছি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আমরা আরেকজন দর্শকের প্রশ্ন নিচ্ছি। সিরাজুল বলেছেন, আমার ডায়াবেটিস আছে, প্রতিনিয়ত ইনসুলিন নিতে হয়, রোজা রেখে আমি ইনসুলিন নিতে পারবো কিনা? অধ্যাপক ডক্টর ফারুক পাঠান স্যার, আপনার কাছে উত্তরটি চাইছি। আমি আগের প্রশ্নটা যেটা আসছিলাম, যদি খালি ট্রিটমেন্ট নিলেও হবে না, আমাকে আইসোলেশন থাকাটা ইম্পর্টেন্ট বিষয়। অন্যদের যারা আছে মেম্বার, তাদের থেকে আমি দূরে থাকার চেষ্টা করবো, পারলে একটা রুমে থাকার চেষ্টা করবো, আমার বাসন কোসন আলাদা থাকবে, আমার বাথরুম আলাদা থাকবে, আমি ঘন ঘন হাত ধোবো এবং মাস্ক করবো সবসময়। আমার পরিবারের আসার চেষ্টা করবেন, 3 হাত 4 হাত দূরে থাকবেন এবং তারা মাস্ক করবেন। আর যে প্রশ্নটা উনি করেছেন যে ডায়াবেটিস, বর্তমানে রমজান চলে আসছে, উনি ইনসুলিন দিচ্ছেন, ইনসুলিন ব্যবহার করতে পারবেন কিনা? জি, আমরা রমজান হওয়ার আগে থেকে আমরা রোগীদেরকে সেভাবে প্রস্তুতি করে নিই আমরা। তবে মোস্ট ইম্পর্টেন্ট হলো, খালি ইনসুলিন দিলে হবে না, আপনি রোজা রাখতে পারবেন কিনা, সেই রিস্ক আছে কিনা, আপনার রোজা রাখার পরে আপনার শারীরিক সমস্যা আসবে কিনা, সেই যেটা চিন্তা করে আমরা রিস্ক অ্যাসেসমেন্ট করি। রিস্ক অ্যাসেসমেন্ট করার পরে যদি মনে করি যে হ্যাঁ আপনি সুস্থভাবে সেফলি আপনি রোজা রাখতে পারবেন, তখন আমরা অ্যাডভাইস করি আপনি খাওয়াটা কেমন হবে। আমরা জানি আমরা অন্য সময় 6 বেলা খাবার খাই, দিনে 3টা মেইন খাবার, মাঝখানে 3টা হালকা খাবার, সেই খাবারটাই আমরা রমজানের সময় আমরা রাত্রেবেলা দিচ্ছি, ইফতারের সময় দিচ্ছি, ডিনারে অনেকে খান, আবার সেহরি খান, 3 বেলা দিচ্ছি। পুরো খাবারটাকে একই ক্যালোরিতে আমরা ট্রান্সফার করে দিই। আমাদের ডায়েট চার্ট করা আছে আমাদের গাইড বইগুলিতে, যে রমজানে আমরা কিভাবে ডায়েটটা ফলো করবো, একই ক্যালোরিতে ফলো করার চেষ্টা করবো। এখন যেহেতু আমার করোনা আক্রান্ত, আমার ঘরে থাকতে হচ্ছে, বাজারে যেতে পারছি না,
যাওয়ার সুযোগও কম আছে, সেক্ষেত্রে হয়তো আমি যে ব্যালেন্স ডায়েটটা খাওয়ার কথা আমরা সেটা ফলো করতে পারবো না, সেই জন্য মাছ পাবো না। সেক্ষেত্রে ডিম হইতে পারে, স্পেশালি ডাল হইতে পারে, সবজি হইতে পারে, আমরা ব্যালেন্সটা সেভাবে করতে পারি, সেটা ফলো করা। আর যেখানে কায়িক পরিশ্রম করার কথা ছিল, আমরা কায়িক পরিশ্রম করলে আমার সুগার কন্ট্রোল থাকে, ইনসুলিন কার্যক্ষমতা বাড়ে, সেক্ষেত্রে আমি ঘরে এক মাথা থেকে করতে পারি, করতে পারি, যদি ছাদ থাকে ছাদেও যেতে পারি, আর যদি ফ্ল্যাটে থাকেন, গ্যারেজে অনেক জায়গা থাকে, সেখানে আমি হাঁটতে পারি। অথবা আমরা তারা করি, যদি এখন আমরা মসজিদে পড়তে পারছি না, জামাতে পড়তে পারছি না, কিন্তু ঘরে তো আমরা তারাবি পড়ছি অবশ্যই। 13 রাকাত যে 33 রাকাত নামাজ, এটা কিন্তু প্রায় 20 থেকে 30 মিনিটের মতো আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়ে যায়। তারপরে যদি 1 ঘন্টা করতেন, সেটা হয়তো তারাবি পড়ার আগে বা পরে আপনি 20-15 মিনিট আমি ঘরের ভিতরে হেঁটে নিলাম। তারপর আমার ইনসুলিন কথা যেটা আসবে, এবং ঘরে সুগার টেস্ট করা। এবং এটা অনেকে ভুল ধারণা, আমি দিনের বেলা যখন ফাস্টিং অবস্থা থাকি সুগার টেস্ট করতে পারবো না, কিন্তু সুগার টেস্ট করা যায়। এটা কিন্তু আমাদের ইমাম যারা আছেন ইন্টারন্যাশনাল, আমাদের যেটা মিশর থেকে, আল হাজার ইউনিভার্সিটি থেকে, মক্কা মদিনার যে ইমাম যারা আছেন তাদের সাথে মিলিয়ে ভাবে আমরা ইন্টারন্যাশনালি একটা ফোরাম যেটা আছে, সেটা আমরা ফতোয়াতে বলা হচ্ছে দিনের বেলা আমি সুগার টেস্ট করতে পারি, দিনের বেলা আমি ইনসুলিন দিতে পারি। এতে জি, আপনার কাছে আমরা উত্তরটা পেয়েছি স্যার। এই বিষয়গুলো নিয়ে আমাদের আরো অনেক দর্শকের প্রশ্ন আছে, একটি একটি করে আবারও আমি আসছি। আপনি চমৎকারভাবে গাইডলাইন দিয়েছেন এবং বলেছেন যে ইনসুলিন নেওয়া যাবে এবং সুগার টেস্ট করা যাবে। আমরা একজন দর্শকের প্রশ্ন পেয়েছি টেলিফোনের মাধ্যমে। জি দর্শক, কে আছেন, কোথা থেকে বলছেন, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। হ্যালো হ্যালো, দর্শক আমাকে শুনছেন? জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্নটি বলুন। হ্যালো, আমরা শুনছি, বলুন। জি আপনাকে শুনতে পাচ্ছি। আমি হামিদুর রহমান সাভার থেকে বলছি আর কি। জি বলুন। আপনার প্রশ্নটি বলুন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। যে বেশ কিছুদিন যাবত, জি আমার প্রশ্ন হচ্ছে, আমার বেশ কিছুদিন যাবত গলার মধ্যে হালকা হালকা ব্যথা করতেছে। জি বলুন। আপনাকে ধন্যবাদ দর্শক প্রশ্নটি করবার জন্য। আপনার জি জি, ওনার কিছুদিন যাবৎ গলায় হালকা ব্যথা করছে, অন্যান্য সবগুলি লক্ষণের কথা উনি বলতে পারেননি। এই প্রসঙ্গে আমি ডক্টর আশরাফুজ্জামান আপনার কাছে একটু শুনতে চাইব, যে সকল লক্ষণের কথা আমরা বলি, আসলে এই ধরনের লক্ষণ যাদের মধ্যেই প্রকাশিত হচ্ছে ইদানিং, তাদের কি করা উচিত, আপনি সংক্ষেপে বলবেন। এখন যে বর্তমান পরিস্থিতি আমরা আসলে জানি না কার মধ্যে, যেহেতু এটা কমপ্লিট অপারেশন হয়ে গেছে অলরেডি করোনা ভাইরাস, আমরা জানি না কার মধ্যে অলরেডি এভারেজ আছে। ইভেন অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এসিম্পটোমেটিক পেশেন্ট আছে, যারা স্কুলে দেখা যাচ্ছে পজিটিভ করা যাচ্ছে, তাদের কোনো সিমটম দেখা যাচ্ছে না। যেহেতু এখন সময় জি ডক্টর আশরাফুজ্জামান, আপনাকে আমরা একটু অল্প শুনতে পাচ্ছি আপনার কথাগুলো। জি আমরা জি জি বলুন। ওনার এটাকে একটা গুরুত্ব দিয়ে, যেহেতু কন্টিনিউ ট্রান্সমিশন করতে আছে জিনিসটা, ওনার অবশ্যই এটাকে গুরুত্ব দিয়ে ওনার আপনি মূলত যে বিষয়টি বলতে চাইছেন সেটা হচ্ছে যে আমরা আসলে জানি না কার মধ্যে করোনা ভাইরাস রয়েছে বা কার মধ্যে নেই। যদি কিছুমাত্র লক্ষণ প্রকাশিত হয় তাহলে আমরা যেন পরীক্ষা করবার জন্য উদ্যোগী হই, যাতে করে আমি কখনো আনডায়াগনোজড থেকে না যাই যে আমার করোনা পজিটিভ হয়তো রয়েছে কিন্তু আমি ডায়াগনোসিস হতে পারলাম না। সেই বিষয়টি আপনি মূলত বলতে চেয়েছেন। মোসাদ্দেক হোসেন নামে আরেকজন দর্শক আমাদের কাছে ফেসবুকে কমেন্ট লিখেছেন, আমার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা আছে, করোনা পরিস্থিতির কারণে বাইরে হাঁটতে পারছি না, করণীয় কি? অধ্যাপক ডক্টর ফারুক পাঠান স্যার, এই বিষয়ে আপনি কিছুটা বলেছেন, আবারও যদি এই বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু বলেন। যেহেতু হাঁটতে পারছেন না, ডায়াবেটিস যেটা আছে এবং হাইপারটেনশন ডায়াবেটিস আছে, দুটোই আছে। হাইপারটেনশন তো হাঁটা কোনো বিশেষ কিছু নাই, আপনি ঘরের ভিতরে করতে পারেন। যদি ঘর বড় থাকে, ঘরে এক মাথা থেকে আরেক মাথা আমি হেঁটে নিলাম, আধা ঘন্টায় হেঁটে নিলাম। বারান্দাও যদি থাকে বারান্দায় হাঁটতে পারি, অথবা ছাদে যেতে পারি, অথবা আমি নিচেতে, আমি ফ্ল্যাটে থাকি তাহলে আমি ফ্ল্যাটে, বাড়ির নিচে তো গ্যারেজ থাকে প্রত্যেক জায়গায়, আমি গ্যারেজেও হাঁটতে পারি। এটা হাঁটা কোনো প্রবলেম না। যেটা আমি হাঁটতেন আগে, আপনি একই টাইমে ওই সময় হাঁটবেন। জি আপনাকে ধন্যবাদ স্যার। আরেকটি প্রশ্ন আমরা আসছি, শফিক মাতবর
শফিক মাতবর তিনি আমাদের কাছে ফেসবুকে কমেন্ট করেছেন, আমার বোনের ডায়াবেটিস আছে, আজ 3 দিন ধরে কাশি হচ্ছে, অন্য কোনো উপসর্গ নেই, তার করোনা আক্রান্তের ঝুঁকি কতটুকু, করণীয় কি? ডায়াবেটিস পেশেন্ট যেহেতু তার কাশি হচ্ছে সেই বিষয়টি নিয়ে তারা খুব উদ্বিগ্ন, আপনার কাছে পরামর্শ চেয়েছেন, সংক্ষেপে উত্তর দেবেন স্যার। না, ধন্যবাদ। এমনি একটা বিষয় বলা দরকার যে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর ভিতরে ঝুঁকিপূর্ণ রোগী হলো আপনার ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ। জি, এতে আপনি অবশ্যই অন্য নন ডায়াবেটিক থেকে আপনার ঝুঁকি বেশি আছে এবং সিভিয়ারিটি হওয়ার সম্ভাবনা থাকে বেশি, এরাই বেশি আইসিইউতে যায় বেশি। সেক্ষেত্রে তো ডায়াবেটিস রোগী আপনি আছেন, কাশি আছে, আপনি 4-5 দিন হয়ে গেছে কিন্তু ছাড়ছে না, অবশ্যই আপনি ডাক্তারের সাথে পরামর্শ করা আমি মনে করি উচিত এবং দরকার লাগলে একটা এক্সরে করা, সিবিসি করে দেখা আমার কোনো আক্রান্ত কিছু আমার সন্দেহ আছে কিনা, এবং অবশ্যই আপনাকে আক্রান্ত হওয়া আছেন কিনা না আছেন কিনা আপনাকে অবশ্যই যেখানে যেখানে আমাদের শনাক্ত করার ব্যবস্থা আছে সেখানে আপনি অবশ্যই যাবেন, ডাক্তারের সাথে পরামর্শ করবেন আমি মনে করি। জি, আমরা আরেকজন দর্শকের ডায়াবেটিক পেশেন্ট, তিনিও লাবণী আমাদের কাছে ফেসবুকে কমেন্ট করেছেন তার বাবার বিষয়ে। আমার বাবার বয়স 60 বছর, তিনি ডায়াবেটিস এবং হাইপারটেনশনের রোগী। করোনার কারণে তিনি খুব চিন্তিত থাকেন, যার ফলে ডায়াবেটিস কন্ট্রোলে থাকছে না, করণীয় কি? আসল বিষয়টি হচ্ছে যে তার ডায়াবেটিস কন্ট্রোলে থাকছে না, তিনি টেনশনের কারণে ডায়াবেটিস কন্ট্রোলে থাকছে না বলেছেন। আপনি এই বিষয়ে স্যার কি পরামর্শ দেবেন? স্বাভাবিকভাবে আমি বলেছি ডায়াবেটিস রোগীদের ঝুঁকি বেশি, বয়স বেশি আছে সেই জন্য ঝুঁকি বেশি আসবে। সেক্ষেত্রে ওনার আতঙ্ক হওয়ার কিছু নাই, একটু বাসা যারা আছে তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করেন, সবসময় মাস্ক পরেন এবং আপনি হাত সাবান দিয়ে 20 সেকেন্ড করে আপনি হাত ধোবেন, অবশ্যই খাওয়ার আগে হাত ধোবেন এবং মুখে, নাকে, চোখে আপনি হাত লাগাবেন না। যখন মনে হয় বাথরুমে যাবেন, বাথরুমে এসে পরে আপনি হাত ধোবেন, কোনো সুইচ টিপলে বা যেখানে কাছাকাছি কোনো মনে হচ্ছে আপনার মনে হয় ওই জায়গাটায় আরো আক্রান্ত বা ভাইরাস থাকতে পারে, সেক্ষেত্রে আপনি হাত অবশ্যই ধোবেন। যদি আমি এটা মেনটেন করি, প্রিভেনশনটা মেনটেন করি এবং স্নিজিং যখন দিব, কাশি যখন দিব, আপনি কুনুয়ের ভাঁজে আমি কাশি দিব, আপনার হাত আমি ধুয়ে ফেলাবো এবং মাস্ক পরে থাকবো, তাহলে আপনার প্রিভেনশনটা ওই জায়গায় আতঙ্ক হওয়ার কিছু নাই। বেশিরভাগ দেখা যায় যে এইটুকু মেনে চললে কিন্তু আমি আক্রান্ত হাত থেকে নিজেকে আমি রক্ষা করতে পারি। তারপরে আক্রান্ত দিয়ে হয়ে যান, সেক্ষেত্রে যেটা আমার হসপিটালে যাওয়া সব রোগী কিন্তু যেটা ডক্টর আশরাফ বলেন আমার আইসিইউ প্রয়োজন পড়ে না, কিন্তু আমার থাকলে আমার যদি আমার প্রাতিষ্ঠানিক আইসিইউ থাকলে সেভাবে ডাক্তার মনিটরিং করে তখন আপনাকে সেভাবে করতে পারেন। আমার আতঙ্ক থাকলে কিন্তু সুগার বেশি হবে। আতঙ্ক থাকলে বা টেনশনে থাকলে বা আমরা যদি দুশ্চিন্তাগ্রস্ত থাকি তাহলে আমাদের ডায়াবেটিস কন্ট্রোলে অসুবিধা হবে, যে বিষয়টি আপনি বলেছেন। কাজে আমাদের কন্ট্রোলে রাখবার চেষ্টা করতে হবে এবং সেইভাবে প্রতিরোধেরও ব্যবস্থা করতে হবে সমানভাবে। আরেকজন দর্শকের ফোন পেয়েছি আমরা। জি, দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি বলবেন। আসসালামু আলাইকুম, আমি কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের ভৈরব বাজার থেকে নিয়ন ঘোষ বলছিলাম। জি বলুন প্লিজ। যে আমার মার আজকে 8 বছর যাবত ডায়াবেটিস, উনি কোনো ইনসুলিন নেয় না। এখন ওনার হাত, শরীর, পা খুব ব্যথা করে, মানে জিমজিম করে আর কি, মানে হাতের কবজিগুলা অনেক ব্যথা করে, জি, যা সহ্য করার মতো না। ডাইন হাত, বাম হাতের কবজিগুলা অনেক ব্যথা করে, এখন এটার জন্য করণীয় কি? জি, আপনাকে ধন্যবাদ দর্শক। আপনি প্রশ্ন করেছেন একজন ডায়াবেটিক পেশেন্ট, অধ্যাপক ডক্টর ফারুক পাঠান স্যার, আপনি নিশ্চয়ই প্রশ্নটি শুনেছেন। জি, শুনতে পারি একটু দিয়ে বলেন যদি। জি, উনি প্রশ্ন করেছেন যে ওনার মার ডায়াবেটিস ধরা পড়েছে 8 বছর আগে, যদিও তিনি ইনসুলিন নেন না, কিন্তু তার কিছু কমপ্লিকেশন অর্থাৎ বিভিন্ন জয়েন্টস পেইন এবং বডি এক এরকম রয়েছে। এই বিষয়ে উনি কি করতে পারেন এরকম বলেছেন একজন বয়স্ক মহিলা। হতে পারে সুগার যদি আনকন্ট্রোল থাকে, আমার জয়েন্ট পেইন এগুলো আসতে পারে। জি, এই ক্ষেত্রে আপনি তো ডাক্তার যেহেতু সম্পূর্ণ হতে পারছেন না এই মুহূর্তের জন্য, আপনি কিছু ক্যালসিয়াম, যেহেতু বয়স্ক মানুষ, একটা ক্যালসিয়াম ট্যাবলেট দেন, একটা ভিটামিন ট্যাবলেট দেন, ভিটামিন ডি দেন, অথবা ওনার সামান্যতম যে প্রবলেমগুলি আছে এটা ছেড়ে যাবে। এক্ষেত্রে আমার পেইন কিলার না খাওয়াটাই ভালো। যদি বেশি অসহ্য হয় আমি ট্যাবলেট প্যারাসিটামল আমি খেতে পারি, তাহলে মোটামুটি উনি একটু চলাফেরা করবেন, একদম বসে থাকবেন না, তাহলে আমরা এই পেইনটা একটু কমতে পারে। তারপর যদি আপনি দেখেন 2-3 সপ্তাহ দেখেন ইমপ্রুভ না করে, তাহলে আশেপাশে যে ডাক্তার আছে, ফিজিশিয়ান আছে, তাকে আপনি দেখান, উনি হয়তোবা সাজেশন দিতে পারবেন ঘটনাটা কি হয়েছে। জি, আপনার উত্তরটি পেলাম স্যার। আপনি ক্যালসিয়াম উইথ ভিটামিন ডি খেতে বলেছেন এবং পেইন কিলার যথাসম্ভব অ্যাভয়েড করবার জন্য পরামর্শ দিয়েছেন, অন্যান্য নিয়ম কানুনগুলি মানবার জন্য বলেছেন। একজন দর্শক আমাদের কাছে ফেসবুক মেসেঞ্জারের মধ্যে একটি বার্তা পাঠিয়েছেন, আমরা বার্তাটি শুনবো। আসসালামু আলাইকুম, আমি সয়েদ, ঢাকার শ্যামলী থেকে। ধন্যবাদ আরটিভিকে আমাকে করোনা সম্পর্কিত বিষয়ে প্রশ্ন করার সুযোগ দান করার জন্য। যে আমার প্রশ্ন হচ্ছে যে বহির্বিশ্বে যেভাবে করোনার পেশেন্ট বাড়তেছে, আমাদের বাংলাদেশেও আশানুরূপভাবে বাড়তেছে, কিন্তু কথা হচ্ছে যে
বাইরের দেশে করোনার সুস্থতার পরিমাণটা খুবই বেশি, সেক্ষেত্রে আমাদের করোনার মৃত্যুর হার বেশি কিন্তু সুস্থতার পরিমাণ কম। এ থেকে আমাদের উত্তরণের উপায় কি? ডক্টর আশরাফুজ্জামান, আপনি এই বিষয়টি নিয়ে যদি আমাদেরকে মন্তব্য করেন। আমার প্রশ্ন পুরোপুরি ক্লিয়ার হতে পারি না, একটু ক্লিয়ার করা যাবে? উনি বলেছেন, উনি আসলে একটি মেসেঞ্জার বার্তার মাধ্যমে বলতে চেষ্টা করেছেন যে উন্নত বিশ্বে অনেকেই আক্রান্ত হচ্ছেন, আমাদের দেশেও হচ্ছেন, কিন্তু উনি যেটা বলতে চাইছেন যে উন্নত বিশ্বে আক্রান্ত মানুষের সুস্থতার হার বেশি, আমাদের দেশে সুস্থতার হার সেই অনুযায়ী কম কিনা, বা এই বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন আর কি, বা তার কারণ কি? আচ্ছা, ধন্যবাদ। নাকি প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আজকেও অলরেডি আমাদের হাসপাতালে নিয়ে আলোচনা হয়েছে। আমাদের সুস্থ হওয়ার পরিমাণটা আমাদের আক্রান্ত হওয়ার তুলনায় কিন্তু তুলনামূলকভাবে কম। তার মানে এই না যে আমাদের সুস্থতার পরিমাণ কিন্তু আমাদের কম হচ্ছে, কিন্তু আমরা আমাদের যে WHO যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী পরপর 2টা যদি আমাদের PCR টেস্ট যদি নেগেটিভ আসে, তারপরে আমরা তাদেরকে সুস্থ হিসেবে বিচার করে থাকি। জি। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের হসপিটালে যেসব পেশেন্ট ভর্তি আছে, বেশিরভাগ পেশেন্টই কিন্তু তুলনামূলকভাবে ভালো অবস্থায় আছে। ওরা যেরকম সিমটম নিয়ে এসেছিল তার তুলনায় এখন ভালো, কিন্তু আমরা PCR টেস্ট যেহেতু আমরা নেগেটিভ পাচ্ছি না পরপর 2টা, কখনো দেখা যাচ্ছে একটা পজিটিভ আসছে, আরেকটা নেগেটিভ আসতো, কিন্তু পরেরটা আবার পজিটিভ আসতো। কারণ আমরা যে নেজাল সোয়াব থেকে সাধারণত টেস্টটা করে থাকি, নাক থেকে আমাদের স্ক্রিনটা নিয়ে পরীক্ষা করে থাকি, এটা সাকসেস রেট হচ্ছে 60 to 70%। 30 to 40% এর ক্ষেত্রে কখনো কখনো এটা নেগেটিভ আসতে পারে। তো আমরা তাদেরকে হসপিটাল থেকে ডিসচার্জ করতে পারছি না, যেহেতু আমরা পরপর 2টা PCR টেস্ট নেগেটিভ পাচ্ছি না। এই কারণে কিছু কিছু আমাদের সুস্থতার পার্সেন্টেজটা তুলনামূলকভাবে এখন কম দেখাচ্ছে, কিন্তু তার মানে এই না যে আমাদের সুস্থ হয়ে আছে, যেহেতু আমরা ডকুমেন্টেড করতে পারছি না PCR টেস্ট দিয়ে, সে কারণে আমাদের এই সংখ্যাটা কম দেখাচ্ছে। জি, বুঝতে পেরেছি। আসলে সেটা টেস্ট করেই তো আমরা বুঝতে পারবো, সেই টেস্টের পরেই আমরা বুঝতে পারবো আসলে কতটা। আপনি সেই বিষয়টি ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন। আমি আরেকজন দর্শকের প্রশ্ন পড়ছি। মোহাম্মদ হোসেন, মোসাদ্দেক হোসেন, তিনি বলেছেন আমার জি, মোহাম্মদ হোসেন, আমাদের কাছে আরেকটি ফেসবুকে মেসেজ এসেছে এইমাত্র। আমার ছেলের বয়স 1 বছর 10 দিন ধরে কাশি, ওষুধ খাওয়াচ্ছি, ভালো হচ্ছে না, এই অবস্থায় করণীয় কি? স্যার, অধ্যাপক ডক্টর ফারুক পাঠান, আপনি যদি এই প্রশ্নের উত্তর দিতেন। যেহেতু বয়স 1 বছর, 1 বছর 10 দিন ধরে কাশির ওষুধ খাওয়াচ্ছেন তিনি, উনি সিম্পল পরামর্শ জানতে চেয়েছেন। যদি সঙ্গে করোনা ভাইরাস আক্রান্ত কম হয়, তার ইমিউন সিস্টেম অনেক ভালো থাকে। জি। সেক্ষেত্রে সিম্পল, যেহেতু 10 দিন হয়ে গেছে, তিনি প্রগ্রেস করেনি, সেক্ষেত্রে মনে হয় না করোনা আক্রান্ত হতে পারে। আমি এটা শিশু বিশেষজ্ঞের সাথে কথা বলেন, অথবা উনি আপনাকে সাজেশন দিতে পারেন কিছু ব্লাড টেস্ট করা, কিছু এক্সরে করে নিউমোনিয়া আছে কিনা, ব্রঙ্কোটিস আছে কিনা, সেও দরকার লাগলে একটা অ্যান্টিবায়োটিক দিলে হয়তো বা বাচ্চাটা সুস্থ হয়ে যেতে পারে, আমি মনে করি। জি, স্যার, আরেকটি বিষয় আরেকজন জানতে চেয়েছেন, হাফিজুর রহমান, ভাইরোসিড যদি ঘরে বা শরীরে স্প্রে করি তাহলে কি কোনো উপকার হবে কিনা বা ক্ষতি হবে কিনা? আসলে আমরা অনেক ধরনের স্প্রে কথা জানি, আমরা জীবাণুনাশক দিয়ে স্প্রে করি আমাদের ঘরে আসবাবপত্রে, এরকম একটি বিষয় উনি জানতে চেয়েছেন, আপনি সংক্ষেপে যদি পরামর্শ দিতেন। আসলে কোনো এখানে এরকম কোনো নির্দিষ্ট তথ্য নাই যে কোনো স্প্রে করলে কিছুটা কাজ হবে কিনা। একমাত্র আমার সাবান পানি বেস্ট পদ্ধতি এবং অ্যালকোহল সোয়াব। তো এভাবে যদি আমি ঘরে আসবাবপত্র বা আমার সিটকানিটা, আমার দরজার যে লকটা যদি আমি পরিষ্কার রাখি সিম্পল সাবান পানি দিয়ে, এটাই যথেষ্ট। আর যদি অ্যালকোহল পাওয়া যায়, সাফ পদার্থ হতে পারে, স্যানিটাইজার 70% মতো অ্যালকোহল থাকে, এটাও আমার ভাইরাস কিল করে। সাবান পানি এবং অ্যালকোহল বেস্ট হলো আমার ভাইরাস কিল করার জন্য। তবে আপনার ঘরে আসবাবপত্র যেখানে আপনি হাত লাগে বেশি, সেসব জায়গাতে আপনি সাধারণত সোপ ওয়াটার দিয়ে আপনি পরিষ্কার করেন, এবং ঘর সবসময় পরিষ্কার করবেন, ধুলাবালু থেকে দূরে রাখার চেষ্টা করবেন, এবং আলো বাতাস যাতে ঘরে ভালোভাবে ঢুকে সেটাও চেষ্টা করেন। ফ্রি এয়ার থাকলে আমার যেটা ভাইরাস ঢুকে থাকলেও সেটা চলে যায়, এবং সেটা এই জন্য আমরা বলি আপনার ঘর পরিষ্কার রাখা, বিছানা তৈরি পরিষ্কার রাখা, এবং আলো বাতাস যে পর্যাপ্ত জন্য রাখা, তাহলে আপনার ঘরটাকে নিরাপদ রাখতে পারবেন। জি স্যার, আপনার কাছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জিজ্ঞেস করতে চাচ্ছি। জাকির হোসেন, তিনি বলেছেন, আমার হালকা হালকা কাশি, কথা বলার সময় গলায় ব্যথা অনুভব করছি, ফ্যানের বাতাসে হালকা শুকনো কাশি হচ্ছে, ভয় পাচ্ছি, এখন করণীয় কি? ওনার একটু কাশি আছে এবং গলায় ব্যথা অনুভব করছেন কয়েকদিন ধরে, এই অবস্থায় আসলে ওনার করণীয় কি, বা এরকম যারাই পেশেন্ট রয়েছেন তাদের জন্য আসলে করণীয় কি?
এখন তো আমার ফ্লু সিজন চেঞ্জ হচ্ছে, আবহাওয়া ফ্লু সিজনও থাকতে পারে এখানে। জি যেহেতু 5 দিন হয়ে গেছে এখন কোনো প্রগ্রেস করে নাই, প্রবলি এটা করোনা না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমি মনে হয় গরম পানি খাওয়া, অ্যান্টিহিস্টামিন খাওয়া, এবং যেহেতু 5-6 দিন হয়ে গেছে একটা সিম্পটেড অ্যান্টিবায়োটিক আপনি খেতে পারেন, তাহলে আপনার হয়তো বা কাশিটা কমে যাবে। গড়গড়া করা, গরম পানি ভাপ নেওয়া, এগুলি করলে হয়তো কমে যেতে পারে মনে করি। তারপরে 2-3 দিন দেখেন অ্যান্টিবায়োটিক, সিম্পল একটা অ্যান্টিবায়োটিক অ্যান্টিহিস্টামিন খেয়ে গরম পানি ঘড়গড়া করে যদি না হয়, তাহলে আপনি ডাক্তারের সাথে পরামর্শ করেন। আপনি ব্লাড টেস্ট কিছু করা দরকার আছে এবং বুকের একটা এক্সরে করা দরকার আছে, এবং সেক্ষেত্রে অথবা করোনা পজিটিভ দিয়ে চিন্তা করি আমরা, তাহলে আপনার সেক্ষেত্রে আপনার শনাক্ত করার জন্য যেসব জায়গা করা হয় সেখানে আপনি চেক করে নিয়ে নিতে পারেন। জি, আর একজন দর্শক আমাদের কাছে টেলিফোন করেছেন, দর্শকের প্রশ্নটি নেব। জি দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। আমি একজন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শফিরউদ্দিন, 70 বছর বয়স। জি আমি ময়মনসিং মুক্তাগাছা থেকে বলছি। জি বলুন। আমার শ্বাসকষ্ট এবং আমার গলায় টনসিলের ব্যথা এবং আমার জ্বর নাই, কিন্তু আমার ওই ডায়াবেটিস আছে এবং হাঁচি আছে, শরীর ব্যথা। জি আমার জি কি করণীয়? জি, আপনাকে ধন্যবাদ দর্শক প্রশ্নটি করবার জন্য। আমরা এই উত্তরটি সংক্ষেপে আশা করছি অধ্যাপক ডাক্তার ফারুক পাঠান স্যারের কাছে। হ্যাঁ, ধন্যবাদ। মুক্তাগাছা থেকে টেলিফোন করেছেন, বয়স্ক মানুষ। যেটা বলে অনেক দিন যাবত কাশিতে ভুগছেন, হয়তো অ্যাজমা থাকতে পারে, হয়তো সিওপিডি থাকতে পারে, অনেক ব্রঙ্কাইটিস থাকতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় ইনহেলার ইউজ করা বেটার, অ্যান্টিহিস্টামিন খেতে পারেন, এবং নাকে একটা নেজাল স্প্রে ইউজ করেন আপনি। এটা সাধারণত আমরা বিভিন্ন রকমের ক্ষতিকষ্টনে নেজাল স্প্রে পাওয়া যায়, অথবা ইনহেলার যেগুলি পাওয়া যায় আপনি ইউজ করেন, দিনে 2 বার করে ইউজ করেন, 2 পাক করে ইউজ করেন, এবং নাকে স্প্রে দেন, অ্যান্টিহিস্টামিন খান। এবং যেহেতু আপনি কাশি কমছে না, অনেকদিন যাবত ভুগছেন, প্রবলি একটা হয়তো ইনফেকশন হয়ে গেছে, যেহেতু একটা অ্যান্টিবায়োটিক আপনি 7 দিন বা 10 দিন খেতে পারেন। তা যদি ইমপ্রুভ না করে, তাহলে আপনি ব্লাড টেস্ট এবং বুকের এক্সরে করে দেখতে হবে এখানে প্রবলেম আছে কিনা। হলে যে আপনার যে করোনা হবে তাও না, কিন্তু যেহেতু কমিউনিটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি, সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি সন্দেহ হয় যে করা উচিত, নেগেটিভ থাকলে তো খুব ভালো, পজিটিভ হলে তো আপনি বাসার অনেককে ছড়াবেন। সেক্ষেত্রে আপনি করোনা টেস্ট দিয়ে আপনার যেখানে মুক্তাগাছা তো হবে না, ময়মনসিংহ আমাদের মেডিকেল কলেজে, ময়মনসিংহ মেডিকেল কলেজে তিনি যোগাযোগ করতে পারেন। আমরা অনুষ্ঠানের আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমি ডক্টর আশরাফুজ্জামান আপনার কাছে খুব সংক্ষেপে একটি কমেন্ট চাইবো। সেটি হচ্ছে যে আমরা জানি আপনি বলেছেন যে অনেক কম সংখ্যক রোগীর আইসিইউ দরকার হয়, এবং যাদের আইসিইউ দরকার হয় তাদের মধ্যেও খুব কম সংখ্যক রোগীর দরকার হয় লাইফ সাপোর্ট। কিন্তু আমরা এই আইসিইউ এবং লাইফ সাপোর্ট নিয়ে অনেক সময় চিন্তিত থাকি। আপনি এই বিষয়টি যদি একটু বলেন, আসলে প্রতিরোধ কতটুকু জরুরি লাইফ সাপোর্টের চিন্তা করার চেয়ে? আসলে হচ্ছে আমাদের সচেতনতা, স্যার যেটা বললেন যে সচেতনতা সবচেয়ে বেশি দরকার আমাদের, যাতে আসলে হসপিটাল পর্যন্ত যেতে না হয়। আমাদের টোটাল ডিসটেন্স মেনটেন করাটা এবং হ্যান্ড হাইজিন এবং আমাদের লাইফস্টাইলে জানাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর হসপিটালে আসলে যে লাইফ সাপোর্টের মধ্যে একটা ধারণা আছে যে লাইফ সাপোর্ট বলতে আইসিইউতে যখন আসে তখনই সবাই কিন্তু যে সাপোর্টে আমরা দিয়ে থাকি প্রত্যেকটা জিনিসই কিন্তু আসলে লাইফ সাপোর্ট। জি, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ ডক্টর আশরাফুজ্জামান। আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। অধ্যাপক ডাক্তার ফারুক পাঠান স্যার এবং ডাক্তার আশরাফুজ্জামান আমাদের আজকের অনুষ্ঠানের আপনাদেরকে যুক্ত হবার জন্য ধন্যবাদ জানিয়ে আমরা আলোচনা শেষ করছি। প্রিয় দর্শক, জি আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল করোনায় করণীয় এবং সম্ভাব্য পরামর্শ আর আলোচনায় RTVর এখনকার আয়োজন। আপনাদেরকে জানিয়ে রাখছি, পবিত্র রমজানের প্রতিদিন করোনা সংক্রান্ত সব ধরনের জিজ্ঞাসা আর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে RTV করোনা হেল্পলাইন সরাসরি সম্প্রচারিত হচ্ছে বেলা 3টায় এবং রাত 9টায়। ফেসবুক মেসেঞ্জারে আপনাদের প্রশ্ন বা মতামত জানাতে যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখানো আইডিতে। অনুষ্ঠান চলাকালে সরাসরি যুক্ত হতে পারেন টেলিফোনে। পবিত্র রমজান মাস সবার জন্য শান্তি এবং স্বস্তির হোক, এই প্রত্যাশায় এখনকার মতো বিদায় নিচ্ছি। আপনাদের সকলের জন্য শুভকামনা। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.